নমস্কার, গুড মর্নিং। আমি অমরেন্দ্র হালদার, ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশন কনসালট্যান্ট। আজকে নিউট্রিশন সপ্তাহের একদম শেষ দিন। নিউট্রিশন সপ্তাহ সাধারণত সেপ্টেম্বরের আ ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে এটা পালন করা হয়। যে সময়টাতে নিউট্রিশন এবং খাবার-দাবার নিয়ে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু মানে প্রত্যেকদিন আমি যে ভালোভাবে করতে পেরেছি বা করার সম্ভব হয়ে ওঠেনি। তাই আজকে মানে লাস্ট দিনটাতে আমি ডায়াবেটিসের উপর অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি এবং একজন ওয়ার্কিং প্রফেশনাল যিনি কিনা সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, উনি কিভাবে উনার ডায়াবেটিস ম্যানেজমেন্ট করবেন, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। এরকম অনেক আছেন যারা ওয়ার্কিং প্রফেশনাল এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং যারা আমাদের রাজ্যের বাইরে বা দূরে থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন এবং একা থাকছেন, বিভিন্ন পিজিতে থাকছেন, ভাড়া থাকছেন। নিজের সময়টা খুবই কম। নিজের খাবার-দাবার মেইনটেইন করার জন্য আপনি হয়তো অনলাইন খাবারের অর্ডার দিতে হচ্ছে অথবা আরো বিভিন্ন ধরনের জায়গা থেকে আপনার খাবার খেতে হচ্ছে। তো সেই মতো অবস্থায় আপনি কিভাবে আপনার ডায়েটটাকে মেইনটেইন করে চলবেন এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য যে ডায়েটের রুলস রয়েছে সেগুলো নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। তো আমি বিশেষ আর দেরি করব না। আমি শুরু করে দিচ্ছি এখনই। তো আমরা ডায়াবেটিসের ব্যাপারে বিশেষ আ কিছু আলোচনা করব না। এখানে কিছু সাধারণ কয়েকটি কথা বলব। ডায়াবেটিস নরমালি হলো গিয়ে দেখুন যখন আমাদের রক্তে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়, তখনই আমরা এটাকে ডায়াবেটিস বলি। এখন রক্তে গ্লুকোজ বাড়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন আপনার যদি প্যানক্রিয়াস কোনো কারণে ড্যামেজ বা কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার সুগার লেভেলটা বেড়ে যাবে। আবার অন্য দিক দিয়ে দেখা যায় যে আপনার শরীর সুগারটাকে মানে অ্যাবজর্বেশন করতে পারছে না। কারণ ইনসুলিন ওখানে সাপোর্ট করছে না ভালো করে। তো এই কয়েকটি কারণ রয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে এবং আরেকটি ডায়াবেটিসের যেটা হলো গিয়ে মহিলাদের প্রেগনেন্সির অবস্থায় ডায়াবেটিক হয়। এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। তো যদি আপনি ডায়াবেটিসের ব্যাপারে জানতে চান যে আপনার ডায়াবেটিস আছে কিনা, তাহলে কিছু টেস্ট করাতে হয়। এটা হলো ব্লাড গ্লুকোজের একটা ফাস্টিং টেস্ট আছে। আর আপনি চাইলে HbA1c টেস্ট করিয়ে নিতে পারবেন। ব্লাড গ্লুকোজ যখন আপনি ফাস্টিং টেস্ট করবেন, যদি আপনার সুগার লেভেল আ ৭০ থেকে ৯৯ এর মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি একজন নরমাল সুস্থ ব্যক্তি। কিন্তু যদি আপনার সুগার লেভেল ১০০ থেকে ১২৫ মিলিগ্রাম পার ডেসিলিটার আপনার রিপোর্টে দেখতে পান, তখন কিন্তু আপনার প্রি ডায়াবেটিক আছে। প্রি ডায়াবেটিক এমন একটি অবস্থা যেখান থেকে আপনি যদি চান, আপনি সহজভাবে আপনার জীবন ধারণ করে কিছু ডায়েট মেইনটেইন করে এবং কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারা কিন্তু আপনি নরমাল অবস্থায় ফিরে আসতে পারবেন। কিন্তু যদি আপনি তখনও সতর্ক না হন, এই প্রি ডায়াবেটিকটা কিন্তু আপনার ডায়াবেটিকে চলে যাওয়ার সম্ভাবনাই প্রবল রয়েছে। তো আপনার যদি সুগার লেভেল ১২৬ থেকে এর বেশি হয়, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসে আক্রান্ত আছেন। এবার আমি আলোচনা করছি HbA1c টেস্টটা কি? HbA1c টেস্টটা হলো যে টেস্টটা করলে আপনি পেছনের ৩ মাসের আপনার সুগার লেভেল সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে যদি আপনার নরমাল HbA1c হলো গিয়ে 5.7%। আপনার HbA1c টেস্টের রিপোর্টে যদি 5.7 থেকে 6.4% দেখতে পান, তাহলে আপনার প্রি ডায়াবেটিস রয়েছে। এবং আপনি যদি 6.5
পার্সেন্ট এবং তার থেকে বেশি দেখতে পান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক অলরেডি হয়ে গেছে। আপনার মেডিকেশন নেওয়াটা খুবই জরুরি। তো আমাদের ভারতবর্ষে ডায়াবেটিকের কি অবস্থা আছে সেই সম্পর্কে কয়েকটা কথা বলি আমি। এটা কিন্তু WHO এর রিপোর্ট থেকে নেওয়া আছে। WHO যেটা বলেছে আরকি, আমাদের দেশে মোটামুটি 77 মিলিয়ন মানুষ আছে যারা 18 বছর বয়সের বেশি এবং যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে। আমাদের ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি টাইপ 2 ডায়াবেটিস দেখা যায় এবং এর মধ্যে যেটা হলো নিয়ারলি 25 মিলিয়নস পিপল আছে যারা প্রি ডায়াবেটিক আছে। যারা ভবিষ্যতে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি তারা এই মুহূর্তে ডায়াবেটিসের সম্পর্কে আরো বেশি নলেজ জ্ঞান না করে এটি প্রতিরোধ করার জন্য কোনো ধরনের কাজ না করে, তার কিন্তু ডায়াবেটিস হবেই হবে। 50% এর উপর মানুষ রয়েছে আমাদের দেশের মধ্যে যারা ডায়াবেটিস সম্পর্কে একদমই আ বিশেষ কিছু একটা জানছে না এবং তারা এটা নিয়ে মানে বেশি একটা আ ভাবছেও না। তো আমরা এখনই একটা আলোচনা করব যেটা হলো গিয়ে 3 পিলার্স অফ ডায়াবেটিক ম্যানেজমেন্ট। ডায়াবেটিস যদি আপনাকে ম্যানেজ করতে হয়, আপনি যদি চান যে আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকুক, তাহলে আপনাকে এই 3 পিলার্সকে মেইনটেইন করে চলতে হবে। প্রথমত হলো গিয়ে আপনার খাবার-দাবার সঠিক পরিমাণে খেতে হবে, সঠিকভাবে খেতে হবে এবং সঠিক সময়ে খেতে হবে। আপনার এক্সারসাইজ, আপনি আ এক্সারসাইজ করতে হবেন যদি আপনার ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে চান। তার পাশাপাশি কিন্তু আপনি একজনের ডক্টরের পরামর্শ নিয়ে আপনি কিন্তু আ মেডিকেশন করাতে হবে। অর্থাৎ আপনার ইনসুলিন বা বিভিন্ন ধরনের মেডিসিন আপনাকে ইনটেক করতে হবে। যদি আপনি ডায়াবেটিসে থাকেন তাহলে। এই ৩ টার মধ্যে কোনো পিলারকেই আপনি কিন্তু মিস করতে পারবেন না। যদি কোনো একটা আপনি মিস করেন, তাহলে আপনি ডায়াবেটিক কিন্তু সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না। এবারে আসছি আমি, আপনি যদি আ ডায়াবেটিক ডায়েট আপনি নেন, তাহলে আপনাকে কিছু বেসিক রুলস মেইনটেইন করে চলতে হবে। যে রুলসগুলো কিন্তু খুবই জরুরি এবং এগুলো যদি আপনি মেইনটেইন করে চলেন, তাহলেই আপনি কিন্তু ডায়াবেটিসের ডায়েটটা প্রপারলি পেতে পারেন। তো আপনাকে যখন ডায়াবেটিস ডায়েট হোক, যাই হোক, আপনি একটা মানুষকে সুস্থ যখন দেখতে চাইবেন, তাকে কিন্তু ব্যালেন্স ডায়েট দিতে হয়। মানে তার সুষম খাবার-দাবারের প্রয়োজন আছে। তো ডায়াবেটিকের ক্ষেত্রেও সেইম সুষম খাবারের প্রয়োজন আছে। যদি সে সুষম খাবার খায়, তাহলে সে ভালোভাবে সুস্থ থাকবে। তো এইজন্য আপনাকে কিন্তু খাবারের যে প্রত্যেকটি ফুড গ্রুপস রয়েছে, সেই ফুড গ্রুপস থেকে আপনাকে খাবার পছন্দ করতে হবে। কোনো ফুড গ্রুপস থেকে খাবারটা আপনার বাদ দিলে চলবে না। ১ম যদি আসি আমি কার্বোহাইড্রেটের কথার দিকে আসি। কার্বোহাইড্রেট আপনাকে কিন্তু একটা মডারেট লেভেলের কার্বোহাইড্রেট নিতে হবে। যে কার্বোহাইড্রেট থেকে আপনি প্রতিদিন আপনার কাজকর্ম এবং চলাফেরার জন্য আপনি এনার্জি পেয়ে যাবেন। এই কার্বোহাইড্রেটের কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ আপনি যদি সিম্পল কার্বোহাইড্রেট খান, ময়দা বা চিনি জাতীয় কিছু খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। আপনার জন্য এটা ক্ষতিকর। আপনি যে ধরনের কার্বোহাইড্রেট পছন্দ করবেন, তা হলো গিয়ে আপনাকে কমপ্লেক্স টাইপের কার্বোহাইড্রেট পছন্দ করতে হবে। যেগুলোতে হাই ফাইবার রয়েছে এবং যে কার্বোহাইড্রেটগুলোর গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি এবং কম রয়েছে, সেগুলো আপনাকে পছন্দ করতে হবে। আর ফাইবারের কথা যদি আমি বলি, প্রতিদিন আপনাকে এট লিস্ট 30 থেকে 40 গ্রাম আপনাকে ফাইবার খেতে হবে এবং ফাইবারের জন্য আপনি হোল ওয়েট বা বিভিন্ন ধরনের গোটা শস্যের উপর আপনি নির্ভর করতে পারেন। তার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের শাকসবজির উপর নির্ভর করতে পারেন এবং কিছু ফল আছে ভালো, যেগুলো থেকে আপনি ফাইবার ভালো পরিমাণে পেয়ে যাবেন। যদি আপনি ফাইবার নিয়ে আরো বেশি করে কিছু জানতে চান, আপনি কমেন্টে মেনশন করে দিতে পারেন। আমি ওখানে ফাইবারের একটা লিঙ্ক দিয়ে দেব। আপনি ওইখান থেকে জেনে নিতে পারবেন কোন খাবারগুলোতে কেমন ফাইবার রয়েছে এবং কি পরিমাণে ফাইবার রয়েছে। তারপরে আপনাকে গুড অ্যামাউন্টস অফ প্রোটিন খেতে হবে। মানে আপনাকে ভালো পরিমাণে প্রোটিন প্রতিদিন ইনটেক করতে হবে। কারণ প্রোটিন কিন্তু আপনার যে ইনসুলিন সিক্রেশনটাকে ইমপ্রুভ করে। তার পাশাপাশি প্রোটিন আপনার যে বডিতে যে আপনার আ মাসল লস যেগুলো হচ্ছে, ওগুলোকে আপনার আ ঠিক করে দিচ্ছে।
সেই কারণে আপনার প্রোটিন কিন্তু ভালোভাবে এটাকে গ্রহণ করতে হবে। আপনি হাই বায়োলজিক্যাল ভ্যালু সম্পন্ন প্রোটিন ব্যবহার করাই আপনার জন্য প্রয়োজনীয় হবে। হাই বায়োলজিক্যাল ভ্যালু বলতে হলো গিয়ে যে প্রোটিনগুলো খুব সহজেই আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। যেমন ধরুন আপনি স্পেশালি নন-ভেজ প্রোটিনগুলো কিন্তু খুব সহজেই মানুষের শরীরে অ্যাবজর্ব হয় সায়েন্টিফিক্যালি। কিন্তু যদি আপনি আবার ভেজিটেরিয়ান হন, তাহলে আপনি ডাল খেতে পারেন। তারপরে বিভিন্ন ধরনের আ মটর, ছোলা, তারপরে যে অন্যান্য যে রাজমা এগুলো আপনি খেতে পারেন। তার পাশাপাশি আপনি দুধ খেতে পারেন, পনির এইগুলো আপনি গ্রহণ করতে পারেন। যদি আপনি ডাল খান, আপনি এটা ট্রাই করবেন যে মিক্স টাইপের ডাল খাওয়ার জন্য। কারণ তাতে কি হবে আপনার অ্যামাইনো অ্যাসিড যে শর্টেজ থাকবে সেই অ্যামাইনো অ্যাসিডটা আপনি পূরণ করতে পারবেন। আর নিরামিষভোজীদের জন্য ডালের সঙ্গে কিন্তু অন্যান্য সবজি দিয়ে বা একটা আ রাইস বা খিচুড়ি টাইপের একটা বানালেও কিন্তু ওইটা আপনার জন্য খুবই হেলদি হবে। এরপরে আসছে গিয়ে গুড কোয়ালিটি অফ অয়েল। আপনাকে প্রতিদিন যে আপনি তেল রান্নায় ব্যবহার করবেন বা আপনি যে ঘি বাটার খাবেন এগুলোর দিকে আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে। আপনি কি করবেন? তেলের ক্ষেত্রে আপনাকে যে তেলগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি রয়েছে, সেই তেলগুলোকে এভয়েড করবেন। এটা দেখতে হবে যে প্রতিদিন যাতে আপনাকে 10% এর বেশি স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করতে না হয় এবং তেলের পরিমাণটা আপনাকে 15 থেকে 20 ml এর ভেতরেই আপনাকে লিমিট করে রাখতে হবে এবং প্রত্যেক পারসন মাসের মধ্যে 500 ml এর বেশি যাতে সে অয়েল না নেয়। তার পাশাপাশি আপনাকে কিছু অয়েল এবং ফ্যাট আপনাকে একদমই বাদ দেওয়া উচিত আপনার জন্য। যেমন ধরুন বাটার, ঘি, মাখন, আ তারপরে আছে হাইড্রোজেনেটেড ফ্যাট আছে, যে ডালডা আছে এগুলোকে আপনাকে বাদ দিতে হবে। তার পাশাপাশি আপনাকে পাম অয়েল যেগুলো আছে এই পাম অয়েলটাকেও আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আপনি সানফ্লাওয়ার তারপরে আপনি মাস্টার্ড অয়েল, সিসমি অয়েল এগুলোকে আপনি চয়েস করতে পারেন। তো এরপরে আসছে গিয়ে যেন ডায়েটারি গাইডলাইনস। তো আপনাকে ডায়েটারি গাইডলাইনস এর মধ্যে এখানে সবগুলো ফুড গ্রুপস রয়েছে এবং ফুড গ্রুপস এর মধ্যে কোনগুলো আপনি খাবেন, কোনগুলো আপনি এভয়েড করবেন সেই সম্পর্কে আমি আপনাকে বলব। তো সিরিয়ালস মানে হলো খাদ্যশস্য, সেই খাদ্যশস্যের মধ্যে দিয়ে আপনাকে আ ব্রাউন রাইস, তারপরে আপনি ওটস, তারপরে আ রাইসও খেতে পারবেন। কিন্তু রাইসের দিক দিয়ে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার সুগার লেভেল যাতে কন্ট্রোলে থাকে। যদি সুগার লেভেল আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি রাইস খেতে পারবেন। খুবই অল্প পরিমাণে রাইস নেবেন এবং সবজির পরিমাণ মোটামুটি ৩ গুণের মতো রেখে দেবেন। তাহলে কিন্তু আপনার এই সুগার লেভেলটাকে আপনি মেইনটেইন করতে পারবেন। আর রাইস স্পেশালি আপনি দুপুর টাইমে খেলেই সবচেয়ে ভালো হয় আরকি। যদি আপনি রাত্রে বা সকালে খান বা এটা হয়তো অনেক ধরনের এফেক্ট ক্রিয়েট করতে পারে। আর আপনাকে ময়দা এবং বিভিন্ন যেগুলো রিফাইন্ড আ কার্বোহাইড্রেট আছে সেগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি ডালের মধ্যে যেকোনো ধরনের আপনি ডাল খেতে পারেন। কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার কোনো ধরনের ডাল আ আপনার গ্যাস ফরমেশন করে পেটের মধ্যে, আপনার ব্লোটিং করে, তো আপনি সেই ডালটাকে আপনি এভয়েড করতে পারেন। বাকি সব ধরনের ডাল আপনি খেতে পারবেন। গ্রিন লিফি ভেজিটেবল এর মধ্যে যেকোনো ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস আপনি প্রতিদিন খেতে পারবেন। এটাতে কোনো আপনার সমস্যা নেই এবং এতে হাই ফাইবার থাকার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একটা বিশেষ ভূমিকা রাখবে। ভেজিটেবলস এর মধ্যে আপনাকে সব ধরনের আপনি ভেজিটেবলস খেতে পারবেন যেগুলো মাটির নিচে হয়। যেমন ধরুন আলু, তারপরে আ মূলো, তারপরে গাজর এগুলোকে আপনার লিমিট করতে হবে। ঠিক আছে? আপনি যদি পুরো এভয়েড করতে পারেন তাহলে ভালো কথা। কিন্তু যদি আপনি পুরো এভয়েড না করেও মাঝে মধ্যে আপনি খেতে চান তাহলে আপনি লিমিট করে আপনাকে খেতে হবে এবং আপনার মাঝে মধ্যে কিন্তু সুগার টেস্টিং করিয়ে নিতে হবে। এরপরে হলো গিয়ে আপনাকে ক্যান ভেজিটেবল যেগুলো ক্যানের মধ্যে ভেজিটেবল পাওয়া যায়। গ্রিন পিস মানে আ সবুজ রঙের মটর যেগুলো আপনাকে ক্যানের মধ্যে পাওয়া যায়। তারপরে মাশরুম আছে। এগুলোকে কিন্তু আপনাকে এভয়েড করতে হবে। কারণ এতে সোডিয়াম বেশি থাকার চান্সেস রয়েছে। আর সোডিয়াম যদি বেশি থাকে আপনার আ ডায়াবেটিসের পাশাপাশি আপনার হৃদরোগের সমস্যাও বাড়াতে পারে। আপনার ব্লাড প্রেশার হাই করে দিতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সবজিগুলোকে এড়িয়ে চলতে হবে।
তো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর মধ্যে আপনাকে একটা বলে রাখি, আপনি মিল্কস খেতে পারবেন, দইও খেতে পারেন, সবগুলো খেতে পারবেন। কিন্তু আপনাকে যেটা হলো গিয়ে ঘি, মাখন এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আর আপনার যখন আপনি দুধ গরম করবেন, দুধ থেকে মানে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে আলাদা করে দেবেন। এটা মানে দুধের ফ্যাটটাকে আপনাকে কম করতে হবে। এটাকে স্কিম মিল্ক বলা হয়। এটা আপনার বাজারেও পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিনে আনতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি এটা আশেপাশে এভেইলেবল না থাকে, তাহলে আপনি এই আ ফ্যাটটাকে আপনার কম করার জন্য দুধ থেকে তার ফ্যাটটাকে কম করে দিতে পারেন। আপনি যদি দই বানাতে চান, এই ফ্যাটটাকে কম করে তবেই দই বানানোর জন্য আপনি বসাতে পারেন। এর মধ্যে আছে মিট এবং পোল্ট্রি প্রোডাক্টস এবং ফিশ। আপনি মাছ খেতে পারেন। মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটা আপনার জন্য হেলথি হবে। আ এরপরে যেটা হলো গিয়ে আপনি যদি মোরগের মাংস খান, তাহলে ওটার যাতে চামড়া না থাকে, স্কিনলেস মাংস আপনি খেতে পারবেন। তার পাশাপাশি আপনাকে যদি এভয়েড করতে হবে যেগুলো, আপনি পাঁঠার মাংস, তারপরে শূকরের মাংস, আম বিফ এইগুলোকে আপনাকে এভয়েড করে চলতে হবে এবং রেড মিট আপনাকে কমপ্লিটলি এভয়েড করে চলতে হবে। আপনি যদি ফল খেতে চান, ফলের মধ্যে কিন্তু আপনাকে ফ্রুট জুসটাকে এভয়েড করতে হবে। কারণ ফ্রুট জুস কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার শরীরে অ্যাবজর্ব হবে এবং এখান থেকে আপনার সুগার স্পাইক করবে। আপনি ফ্রুট যেকোনো ধরনের এক ধরনের ফ্রুটস খেতে পারেন। আপনি যে ফ্রুটস গুলোতে আপনার কাজে দেবে তা হলো গিয়ে আপনি আপেল খেতে পারেন। আপনি আ তারপরে যেকোনো সিট্রাস ফ্রুট যেমন অরেঞ্জ, তারপরে আ লেমন, তারপরে আপনি খেতে পারবেন মুসাম্বি খেতে পারেন। এগুলো আপনি খেতে পারবেন। এছাড়া আপনাকে যে ফ্রুটস গুলোকে আপনাকে এভয়েড করতে হবে, তাহলে সিজনাল ফ্রুটস কে আপনাকে একটু এভয়েড করে চলতে হবে। যেমন ধরুন আম আম আছে। যদি আপনি আম খেতে চান, তাহলে কিন্তু ওটা আপনার সুগার লেভেল চেক করে আপনি বা সুগার লেভেলের উপর যদি আপনার কোনো ধারণা থাকে, তাহলে আপনি একটা মিডিয়াম সাইজের আম খেয়ে নিতে পারেন। তার পাশাপাশি আপনি যদি কলাকেও এভয়েড করতে হয়। কিন্তু কলা যদি আপনি খেতে চান, এটাও কিন্তু একটা ছোট সাইজের একটা কলা আপনি খেতে পারবেন। তারপরে ওয়েল এর ফ্যাটস এর ব্যাপারে আমি একটু আগেও বলেছি, এটা আবার রিপিট করছি না আপনাদেরকে। তো এর পরের ব্যাপার হলো গিয়ে বেভারেজ আইটেম। আপনি বেভারেজ আইটেম কি রকমের আইটেম খেতে পারেন আমি বলছি। আপনি আ স্যুপ বানিয়ে খেতে পারেন। আম ফ্রুট জুস খেতে পারবেন। কিন্তু যখন আপনি ফ্রুট জুস খাবেন, এটা খেয়াল রাখবেন আপনার সুগার লেভেল যাতে কন্ট্রোলে থাকে এবং এটাতে যাতে আলাদা করে কোনো চিনি মেশানো না হয়। আপনি কোন ধরনের স্যুপ খেতে পারেন। সোডা এবং কার্বনেট ওয়াটার কমপ্লিটলি আপনাকে এভয়েড করে চলতে হবে। তাছাড়া যেটা হলো গিয়ে পেপসি, কোকা-কোলা এগুলোকে আপনাকে এভয়েড তো করতেই হবে। এর পাশাপাশি আপনাকে অ্যালকোহল এটাকে এভয়েড করে চলতে হবে। তারপরে আছে সিডস অ্যান্ড নাটস। আপনি কি ধরনের বীজ এবং নাটস গুলো খেতে পারেন? আপনি নাটস প্রতিদিন ১০ গ্রামের বেশি আপনি না খাওয়াই ভালো। মেক্সিমাম ১০ থেকে ২০ গ্রামের ভেতরে লিমিট করে রাখবেন। কারণ এতে কিন্তু হাই পরিমাণে ফ্যাট রয়েছে। অনেকটাতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি রয়েছে। তাতে কিন্তু আপনার ফ্যাট ইনটেক বেড়ে যাবে। আ তাছাড়া এটাতে কিন্তু ক্যালোরি ইনটেকও প্রচুর পরিমাণে বাড়বে। কারণ এতে কনসেনট্রেটেড ক্যালোরি রয়েছে। এরপরে আসছে সল্ট অ্যান্ড সুগার। লবণ আপনাকে অনেক কম করতে হবে খাবারের মধ্যে। লবণের কোয়ান্টিটি আপনি ৫ গ্রামের বেশি, সরি ৫ মিলিগ্রামের বেশি আপনি করবেন না এটাকে। আর সুগার তো কমপ্লিটলি নো, নো। মানে সুগার আপনাকে কোন ধরনের সুগারই আপনি গ্রহণ করবেন না। আর সল্ট জাতীয় যেগুলো খাবার আছে যেমন ধরুন আপনার আচার, তারপরে পাঁপড় যেগুলোতে বেশি সল্ট রয়েছে সেগুলোকে আপনাকে এভয়েড করে চলতে হবে। পাঁপড় যেগুলোতে বেশি সল্ট রয়েছে সেগুলো এইগুলো আপনাকে এভয়েড করে চলতে হবে। তাছাড়া যদি শুকনো মাছ যারা খান তাদেরকেও এই শুকনো মাছটাকে এভয়েড করে চলতে হবে। এরপরে যেটা হলো গিয়ে আপনার একটা আ মেজারমেন্ট এর একটা ব্যাপার আছে। যেটা হলো গিয়ে আপনাকে কিন্তু পোরশন সাইজটাকে কন্ট্রোল করে চলতে হবে। এখন আমার বড় ধরেন একটা আমি বোল নিয়ে নিলাম। এটাতে আমি বললাম যে ১ বাটি আমি ভাত খাচ্ছি। এটা কিন্তু চলবে না। আপনাকে পোরশন সাইজ সম্পর্কে ধারণা রাখতে হবে। এজন্য এই ছবিটা আপনাদেরকে দিলাম। যেখানে আপনার ১ গ্লাস
তো আপনাকে পোর্শন সাইজের উপরে কিন্তু আপনাকে নলেজ রাখতে হবে। তারপরে হলো আপনাকে একটা তো ১ম এ সকালবেলা উঠে আপনি ঘুম থেকে উঠে আপনি ফেনুগ্রিক সিড ওয়াটার আপনি খেতে পারেন। এটাকে আপনাকে আগের দিনে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে পরের দিন আপনি এই বীজ সহ আপনি জল খেয়ে নিলেন। বীজটাকে আপনি চিবিয়ে আপনাকে খেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই। এছাড়া আপনি কিন্তু আরেকটা জিনিস ট্রাই করতে পারেন। থানকুনি পাতাও আপনি জল দিয়ে খেতে পারেন। এই থানকুনি পাতার কিন্তু একটা যেটা হলো রিসার্চ বলছে কি এটা থানকুনি পাতাও আপনার আ ইনসুলিন লেভেলকে ইমপ্রুভ করে। তো সকালবেলা আপনি যখন ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্টে আপনি সাধারণত একটা যদি বাঙালি ফ্যামিলিতে হয়ে থাকেন আপনি বা নর্থ ইন্ডিয়ান হন, তাহলে আপনাকে রুটি বা সবজি আপনি খেতে পারেন। ২ পিস রুটির সঙ্গে যেকোনো একটা মিক্স সবজি বা ঘুগনি আপনি নিয়ে নিতে পারেন। তার পাশাপাশি আপনি একটা যদি আপনি আবার অন্য কিছু খেতে চান তাহলে আপনি হোল ওয়েট স্যান্ডউইচ, হোল ওয়েট স্যান্ডউইচ মানে যেগুলো আ আর আটা দিয়ে বানানো রয়েছে, সেই ব্রেড দিয়েই আপনি স্যান্ডউইচ বানিয়ে খাবেন। ওখানে আলাদা করে আপনি আবার মায়োনিজ বা বেশি করে ফ্যাট স্প্রেড এগুলো ইউজ করবেন না। হালকা পাতলা করে বানিয়ে আপনি খেতে পারেন। তারপরে আপনি ওটস উপমা খেতে পারেন। তারপরে আপনি ধোসা খেতে পারেন। কিন্তু ধোসা খেলে আপনাকে কিন্তু এটা আটা দিয়ে বানানো হতে হবে এবং যে চাটনি আপনি ব্যবহার করবেন, সেই চাটনি যাতে মানে নারকেলের চাটনি না হয়। এটাকে আপনি বেঙ্গল গ্রামস চাটনি বা এটাকে কি বলে? চানা ডালের চাটনি আপনি বানিয়ে নিতে পারেন। তো এরপরে আপনি অপশন আরেকটা যদি থাকে আপনি স্কিম মিল্ক খেতে পারেন। স্কিম মিল্কের ব্যাপারে আমি আগে বলেছি। তো ওইটাও আপনি সকালবেলা খেয়ে নিতে পারবেন যা আপনাকে একটা ভালো রকমের এনার্জি দেবে। মধ্য আ সকাল ১১:০০ র দিকে আপনি ফ্রুটস খেতে পারেন। যেকোনো একটা ধরনের ফ্রুটস খাবেন। ফ্রুটের ব্যাপারে আগেও বলেছি বাটারমিল্ক খেতে পারেন এবং আপনি স্যুপ খেতে পারেন। চিকেন স্যুপ খেতে পারেন। তারপরে আপনারা ডাল স্যুপ খেতে পারেন অথবা যে পালক স্যুপ খেতে পারেন। এই ধরনের স্যুপ আপনি খেতে পারবেন। আপনাকে এগ হোয়াইটস যদি আপনি খান, হলুদ অংশটাকে বাদ দিয়ে আপনি সাদা অংশটা খাবেন। হলুদ অংশটা যে খারাপ তা কিন্তু নয়। কিন্তু এটি খেলে আপনার ক্যালোরি ইনটেকটা বেড়ে যাবে। সেই কারণে আমি মানা করছি। এখন যদি আপনি লাঞ্চ শুরু করেন, লাঞ্চ আপনি ১২টা থেকে ১টার মধ্যে করে নিতে পারেন। আপনার যদি সুগার লেভেল কন্ট্রোলে থাকে তাহলে আপনি আ সামান্য পরিমাণে রাইস খেতে পারবেন এবং এর সঙ্গে আমি সবজি-টবজি এগুলো আপনি খেতে পারবেন। কিন্তু আপনার যদি সুগার লেভেল ঠিক না থাকে আপনি ব্রাউন রাইস অথবা আপনার আটা বা রুটি এটাই চয়েস করাটাই বেস্ট হবে। তো রুটির সঙ্গে আপনি সবজি, ডাল, রাইস তাহলে মাংস এগুলো আপনি খেতে পারেন। মিক্সড ভেজ কারি খেতে পারেন। যদি আপনার স্টার্টার চাই, স্টার্টার মধ্যে পনির স্টার্টার বা আ কি বলে চিলি চিকেন এগুলো আপনি খেতে পারবেন। এগুলো যাতে হোমমেড বানানো হয়। আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে এটা আনবেন না। কারণ রেস্টুরেন্টে যে ফুড কোয়ালিটি মেইনটেইন হয় তা কিন্তু আপনার জন্য স্বাস্থ্যকর হবে না। এরপরে আপনি গ্রিল চিকেন এন্ড রাইস খেতে পারবেন। চিকেনকে আপনি তেলে ফ্রাই করতে থেকে আপনি গ্রিল করে আপনি খেতে পারেন। আপনি খাবারে আপনি লো ফ্যাট কার্ড এড করতে পারেন। বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তাছাড়া আপনি যদি ওয়ান ডিশ মিল খেতে চান, আপনি এরকম রাইস বুল বানিয়ে নিতে পারেন। রাইস বুল এর মধ্যে আপনাকে পনির এড করতে পারেন। একই সঙ্গে পনির, তারপরে একটু গ্রেভি, তারপরে একটু বিভিন্ন রকমের সবজি এড করে আপনি খেতে পারেন একটা বোলের মধ্যে। টোফু এগুলো আপনি গ্রহণ করতে পারেন। আপনি যদি চান যে ডালিয়া খিচুড়ি খেতে পারেন আপনি। তারপরে কুইনা পোলাও খেতে পারেন। চিকেন রাইস বোল আপনি বানিয়ে খেতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন চিকেন যাতে আপনার উম আ কোনো বেশি ডিপ ফ্রাইড তেলে না হয়। গ্রিল হলে আপনার জন্য হেলদি হবে। তাছাড়া আপনি খাবারের মধ্যে প্রতিদিন একটু স্যালাড এড করতে পারেন। প্রত্যেকটা খাবারের সঙ্গে আপনি পাস্তা যদি খেতে চান তাহলে আপনাকে হোল হোয়েট পাস্তা আপনাকে চয়েস করতে হবে। আপনি আফটারনুন স্ন্যাকস 3 পিএম থেকে 3:30 পিএম এর মধ্যে আপনি খেয়ে নিতে পারেন। তখন আপনি একটা ফ্রুটস খেতে পারেন। আপনি মনে রাখবেন সকালে যদি আপনি ফ্রুটস না খান তাহলে এটা দুপুরে আপনি খেয়ে নিতে পারেন। তারপরে আপনি যেকোনো একটা প্রোটিন বার আপনি এটা খেতে পারেন যেটা সুগার ফ্রি হতে হবে এবং মুগ সুডল মানে মুগ ডালকে সেদ্ধ করে এটার মধ্যে একটু আ
টমেটো ডালে আপনি খেতে পারেন। ওটস পরেজ এটাও আপনি জন্য বেস্ট অপশন। তাছাড়া ইভিনিং স্ন্যাক্স যখন আপনি খাবেন, ইভিনিং স্ন্যাক্সে আপনি চা খেতে পারেন, বিস্কিট খেতে পারেন, আনসল্টেড চানা বা নাটস খেতে পারেন, টেকোস খেতে পারেন, তারপরে সয়া স্ন্যাক্স এগুলো খেতে পারেন, চিকেন স্যুপ বা ডাল স্যুপ খেতে পারেন, স্পিনাচ স্যুপ খেতে পারেন। আপনি হোমমেড সামোসা খেতে পারেন। সামোসা কিন্তু তেলে ভাজবেন না। এটাকে আপনি যদি আপনার মাইক্রোওভেন থাকে, মাইক্রোওয়েভেন এটা কিন্তু ব্যাপারটা অন্যরকম। তো মাইক্রোওয়েভেনের মধ্যে আপনাকে এটা অল্প তেল লাগিয়ে বা এয়ার ফ্রায়ার আপনি ইউজ করতে পারেন। ইউজ করে এই সিঙ্গারাটা বানাতে পারেন। তার সঙ্গে পুদিনা চাটনি দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন। আপনি যখন চানা বা নাটস আনসল্টেড খেতে হবে, এটাতে যাতে সল্ট বেশি না থাকে। টেকোস বানাতে পারেন, আপনি ভেজিটেবলস দিয়ে টেকোস বানাতে পারেন। তারপরে এটাতে পনির-টনির ঢেলে আপনি টেকোস বানিয়ে আপনি খেতে পারবেন। বিস্কিট যখন খাবেন, সুগার ফ্রি বিস্কিট পাওয়া যায় মার্কেটের মধ্যে, এটা আপনি ট্রাই করতে পারেন। যদি আপনার সুগার লেভেল ঠিক থাকে, তাহলে আপনি উইথ সুগার বিস্কুটও আপনি খেতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে ডিনারের দিকে। আপনি ডিনারেরটাও কিন্তু আপনি মানে দুপুরের মতো এটাকে ফলো করতে পারেন। এটা আর বিশেষভাবে আমি আলোচনা করছি না। তো এরপরে যাচ্ছি যেটা হলো গিয়ে আপনার বেড টাইম। মানে রাত্রেবেলা ঘুমের আগে আপনি স্কিম মিল্ক ১ গ্লাস খেয়ে নেবেন। এছাড়া আরেকটা ব্যাপার হলো গিয়ে আপনি যখন রাত্রে আ সন্ধ্যার সময় খাবার খেলেন, মানে আপনার সন্ধ্যার স্ন্যাকস খেলেন, তারপরে রাত্রে ডিনারের আগে মাঝখানে আপনি ১ গ্লাস ফেনুগ্রিক সিড বা মেথি সিডের জল আপনি এই মেথি সিড সহ আপনি খেয়ে নিতে পারেন। যেখান থেকে কিন্তু আপনার ফাইবার রিকোয়ারমেন্টটা পূরণ হবে। এবার আমি একদম আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে আপনাকে এটা বলব যে আপনি খাবার খান, খাবার খেলে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্ট হবে। তার পাশাপাশি আপনাকে এক্সারসাইজ, মেডিকেশন এগুলো নিতে হবে। কোনো একটা সময় দেখবেন আপনাকে মেডিকেশন হয়তো কমিয়ে নিতে হবে। কিন্তু খাবার-দাবারের প্রতি ফোকাস আপনার সারা জীবন রাখতে হবে। সেই জন্য আপনি খাবার-দাবার সব গ্রুপ থেকে খাবেন। কোনো গ্রুপটাকে মিস করবেন না। তাতে আপনার যে নিউট্রিয়েন্টের আপনার যে প্রয়োজনীয়তা আছে সেগুলো আপনার কন্টিনিউ এটা পূরণ হতে থাকবে এবং আপনার একটা মিল টাইমকে ফলো করে চলতে হবে। রেগুলার মিল টাইম। প্রত্যেকদিন আপনি যে মিল টাইমে আপনি খাবারের টাইমিং রয়েছে সেই টাইমিংটাকে আপনার মেইনটেইন করা খুবই প্রয়োজন। এছাড়া আপনাকে একটা মেইনটেইন করতে হবে যেটা হলো পোরশন সাইজ। আপনি একটা ছোট থালা নেবেন, বেশি বড় থালা নেবেন না। সেই ছোট থালার মধ্যেই খাবার খাবেন এবং এখানেই মানে সবকিছু নিয়ে নেবেন। বারবার খাবার নিতে যাবেন না। যখন খাবার খাবেন তখন ফোন ব্যবহার করবেন না এবং অন্য কারো সঙ্গে বেশি গল্প করবেন না। কারণ এই মতো অবস্থায় মানুষের বেশি খাবার খাওয়া হয়ে যায়। কখনো ক্যালোরি ইনটেক বেশি হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারে খেয়াল রাখবেন। আপনাকে লো ফ্যাট মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট গুলোর মধ্যে লো ফ্যাট ব্যবহার করতে হবে এবং লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবারকে আপনি কিন্তু আ যুক্ত করতে হবে। লো গ্লাইসেমিক ইনডেক্স সম্পর্কে আপনি যদি জানতে চান আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনাকে একটা লিংক দিয়ে দেব। যেখান থেকে আপনি জানতে পারবেন যে গ্লাইসেমিক ইনডেক্স কম কোন খাবারগুলোতে আছে এবং গ্লাইসেমিক ইনডেক্স সম্পর্কে আরো ডিটেইলস আপনি জানতে পারবেন। আপনাকে স্মল কোয়ান্টিটিস পোরশন সাইজ আপনি স্মল করে খান। আপনি ২ থেকে ৪ ঘন্টা পর আপনি খাবার খেতে পারেন। আ অনেক পরিমাণে জল খাবেন। কারণ আপনার ডায়াবেটিস থাকা অবস্থায় ডিহাইড্রেশন এ কিন্তু আপনার একটা বড় ধরনের ইস্যু হতে পারে এবং একটা বিশেষ একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার পাশাপাশি আপনি একটা স্ন্যাকস আপনি আপনার সঙ্গে সবসময় বহন করে চলবেন। একটা ব্যাগের মধ্যে রেখে দেবেন। কারণ যেকোনো সময় আপনার যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, আপনার সুগার লেভেল হঠাৎ করে ডাউন হয়ে গেছে, তখন আপনি সেটাকে মেইনটেইন করতে পারবেন। যদি আপনার সুগার লেভেল 60 র নিচে নেমে যাচ্ছে, 70 র নিচে নেমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি ভীষণ রকমের সমস্যায় পড়বেন এবং কি আপনি অজ্ঞানও হতে পারেন। সেই কারণে আপনি এটাকে মেইনটেইন করে চলবেন। প্রতিদিন আপনাকে একটু এক্সারসাইজ করে নেবেন, একটু দৌড়ঝাঁপ করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, ১ থেকে ১.৫ কিলোমিটার চলাফেরা করবেন। তারপরে একটু পারলে দৌড়ঝাঁপ করবেন, একটু এক্সারসাইজ করবেন, পারলে সাঁতার কাটবেন বা সাইকেল চালাবেন। এই ধরনের অ্যাক্টিভিটি মেইনটেইন করবেন। এটা ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইলের উপর, আপনার এইজের উপর। সব এজে সবাই সবকিছু করতে পারে না। সেই কারণে এই কথা বললাম। তো আজকের জন্য আমার এই আলোচনা এই পর্যন্তই এবং নিউট্রিশন উইকের আ জন্য আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে বা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। যাতে আগামী দিনে আমি আরো ভালোভাবে আপনাদেরকে কোনো কিছু একটা প্রেজেন্ট করতে পারি, আপনাদের কাজে আসতে পারি।
আর যদি আপনি নিজে থেকে কোনো ধরনের ডায়েট প্ল্যান চান, কোনো ধরনের আপনার ডায়াবেটিস বা থাইরয়েড প্রবলেম, আপনার ওজনের নিয়ে সমস্যা, আপনার হাইপারটেনশন রয়েছে, কোলেস্টেরল প্রবলেম রয়েছে, সে যেকোনো ধরনের প্রবলেমের ডায়েট প্ল্যান এবং সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার, আমি বিদায় নিচ্ছি।